ড্রোন অনেক উপরে উঠে গেছিল, যে কারণে আমরা ড্রোনের কন্ট্রোল হারাচ্ছিলাম। বুঝছেন, একেবারেই চার্জ নেই, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেত। আমরা এখন হলগ্রামে চলে আসছি। কিছু শর্ত নিতে পারছেন না? বাংলাদেশ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020। হ্যালো বন্ধুরা, আবারও ফিরলাম নতুন একটি ভিডিও নিয়ে। এবার এসেছে অত্যন্ত আলোচিত এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে। আমি সর্বশেষ টাঙ্গাইল সফরে গিয়েছিলাম। টাঙ্গাইল থেকে ফিরে এসে টাঙ্গাইল থেকে কিছু ড্রোনের ছবি নিয়েছিলাম এবং আমার প্রথম ড্রোন উড়ানোর অভিজ্ঞতা। এটি একটি জায়গা, আপনাদেরকে আমার অভিজ্ঞতা বলবো। প্রথম ড্রোন উড়াতে গিয়ে আমি আসলে কী ধরনের সমস্যার মধ্যে পড়েছিলাম, এক। আর দুই হচ্ছে, এই ড্রোন উড়ানোর অভিজ্ঞতা নিতে গিয়ে আমি ড্রোন বাংলাদেশে উড়ানো অর্থাৎ ড্রোন উড্ডয়ন এবং ড্রোন রেজিস্ট্রেশন নীতিমালা 2020 এই সম্পর্কে জানি এবং মনে হয় যে এ নিয়ে একটি ভিডিও বানানো দরকার। কারণ এই মুহূর্তে ড্রোন অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, বিশেষ করে যারা সিনেমা বানান, সিনেমাটোগ্রাফি করেন, যারা ব্লগ করেন, টেলিভিশন চ্যানেলে কাজ করেন, তারা সবাই অহরহ হর হামেশা এখন ড্রোন উড়াচ্ছেন। চলুন, ড্রোন কিভাবে নিবন্ধন করতে হয়, ড্রোন আসলে কিভাবে উড়াতে হয়, কিংবা কোথায় কোথায় আপনি উড়াতে পারবেন, কোথায় গেলে নিবন্ধন করাতে পারবেন, ড্রোনের কতগুলো ক্যাটাগরি রয়েছে, কোন ক্যাটাগরির ড্রোন দিয়ে আপনি কী কাজ করতে পারবেন, এই বিষয়গুলো জানবো আজকের ভিডিওতে। এবং সেই সাথে আমার যে নতুন অভিজ্ঞতা হলো ড্রোন উড়ানোর, এই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। ওকে বন্ধুরা, আমি এত তথ্য যে কারণে জানলাম এবং যেখানে থেকে আসলে এই তথ্যগুলো জানার প্রয়োজনীয়তা অনুভব করলাম, সেটি হচ্ছে যে আমি একটি ড্রোন উড়ানোর চেষ্টা করেছি। আমি এই যে এত কথা বলছি, আপনারা নিশ্চয়ই বোর হচ্ছেন আমার কথা শুনে। এই কথার ফাঁকে ফাঁকে আমার ড্রোন উড়ানোর যে অভিজ্ঞতা, সেটিও একটু আপনাদেরকে জানাতে থাকি। কদিন আগে গিয়েছিলাম আমি আর জালাল ভাই টাঙ্গাইল ট্যুরে। নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেছেন, আমাদের পোড়াবাড়ির চমচমের যে ভিডিও দেখেছেন, টাঙ্গাইলের সড়কে ভ্রমণের যে ভিডিও দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, নাহলে আমি লিঙ্কে দিয়ে রাখবো, দেখে নেবেন। আমি এই সফরে জালাল ভাই ড্রোনটা আমাদের সাথে ছিল, DJI Air 2S, একটা অত্যন্ত ভালো একটি ড্রোন। এই ড্রোনটি আমি উড়ানোর চেষ্টা করেছিলাম। আমরা টাঙ্গাইল সড়কে গিয়ে একটি জায়গায় দাঁড়ালাম এবং দাঁড়ানোর পরে আমার কাছে মনে হলো ড্রোনটি একটু উড়াই। তো চলো সেই ভিডিওটি একটু দেখি আমরা আসলে কীভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, সেই প্রস্তুতির সময় কী কী হলো। আমরা এখন মির্জাপুর ক্যাডেট কলেজ পার হয়ে কিছুটা সামনে এসেছি। এসে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তথা ঢাকা থেকে উত্তরবঙ্গ যাওয়ার যে সড়কটি, সেই সড়কটির অসাধারণ অবস্থা। দাঁড়ালাম, এখন জালাল ভাই রেডি হচ্ছে। জালাল ভাই এখন ড্রোন উড়াবে। আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়াইছি, আমাদের ভাই আছে সেখানে। ভাইয়ের নামটা কি? কামরুল সিদ্দিকী ভাই। কি করেন এখানে? এখানে গাড়ি ঠিক মেরামত করা হয়। পাখা লাগাই ফেলছি, এবার জাদুর বাক্স অন করি। কত মেগাপিক্সেল ক্যামেরা? হ্যাঁ, এটা হচ্ছে ভিডিও রেকর্ড হবে 5.4K ভিডিও রেকর্ড। আর কাভারেজ, ডিস্টেন্স কাভারেজ 14 কিলোমিটার। কত? 14 কিলোমিটার। হ্যাঁ, টেক অফ হয়ে গেল।
ড্রোনটি তো উড়ে গেল আকাশে এবং মেঘের মধ্যে চলে গেল। একটি পর্যায়ে আমি যখন জালাল ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি উড়ানোর চেষ্টা করতে করতে আমি দেখলাম ড্রোনটি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অর্থাৎ একটা সময় গিয়ে আমি দেখলাম 92 মিটার উচ্চতায় উঠে গেছে ড্রোনটি। হ্যাঁ, পরে আমি আবার জালাল ভাইয়ের কাছে গেলাম যে ভাই দেখেন কী অবস্থা। সে দেখে আস্তে আস্তে নামানোর চেষ্টা করলো। পরে আমি একটু প্র্যাকটিস করার পর দেখলাম ড্রোনটি আমারও নিয়ন্ত্রণে চলে এসছে। তো মোটামুটি আমাদের একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছিল যখন দেখলাম যে 60 মিটার যেটি উচ্চতায় যাওয়ার কথা, যার বাইরে আমাদের যাওয়া নিষেধ, কিন্তু ওই জায়গাটিতে নিষেধ ছিল। সাথে সাথে বিপ আসছিল, শব্দ করছিল যে বেশি উচ্চতায় উঠে গেছে, নামাতে হবে। কিন্তু দূরেও চলে গিয়েছিল প্রায় 1 কিলোমিটার মতো। সব মিলিয়ে সেই সময়টি আমাদের জন্য বেশ একটা চ্যালেঞ্জিং ছিল। যাই হোক, পরে জালাল ভাইয়ের কাছে ড্রোনের যে কন্ট্রোল সিস্টেম কিংবা ড্রোনের যে কন্ট্রোলার সেটি দিলাম। জালাল ভাই সেটিকে মোটামুটি একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলো। এরপরে আমি আবারও নিয়ে আবারও চেষ্টা করলাম। দেখলাম ড্রোনটা নিয়ন্ত্রণে আসছে এবং আস্তে আস্তে ড্রোনটা আমাদের কাছে এগিয়ে আনলাম এবং বেশ কিছু ছবি নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এই ছবিগুলো কিন্তু বেশ একটা ওই দিন এমনিতে একটু ধোঁয়াশা আবহাওয়া ছিল, রোদ কম ছিল, যে কারণে আমাদের ড্রোনটা বেশি উপরে উঠে যাওয়ায় একেবারেই আমরা ছবিটা ভালো পাইনি এবং কুয়াশা একটা ভাব এবং কোনো ফ্রেমিং হয়নি। যেটা আনাড়ি হাতের যেটা হয় আর কি, আনাড়ি হলে যেটা হয়। আমি সেই আনাড়ি ড্রাইভারের নেওয়া ছবিগুলো আপনাদেরকে একটু দেখাই। জালাল ভাইয়ের বেয়াদব ড্রোন জালাল ভাইয়ের কথা শুনে না। ড্রোন অনেক উপরে উঠে গেছিল, যে কারণে আমরা ড্রোনের কন্ট্রোল হারাচ্ছিলাম। একেবারেই চার্জ নাই, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেত। আনাড়ি ড্রাইভারের এই ছবি নেওয়ার পর আমরা সেখান থেকে বের হয়ে পোড়াবাড়ির যে মিষ্টির ভিডিওটি করেছি সেখানে যাই। সেখানে গিয়ে আমরা পোড়াবাড়ির মিষ্টি নিয়ে ভিডিওটি সম্পন্ন করি এবং ওখান থেকে পরে আমরা জালাল ভাইয়ের বাড়িতে যাই এবং জালাল ভাইয়ের যে গ্রামের বাড়ি অসাধারণ একটি জায়গা, এবং সেখানে গিয়ে আমাদের পরিকল্পনা ছিল আমরা ড্রোন উড়াবো এবং চমৎকার কিছু ছবি নেব। আমরা এখন ভাওয়াল গ্রামে চলে আসছি, আমাদের জালাল ভাইয়ের বাড়ি যে গ্রামে। এই গ্রামের রাস্তা দিয়ে আসার সময় মনে হচ্ছিল যে এখনও দেশে এরকম গ্রাম আছে যেখানে পাকা সড়ক হয়নি। বন্ধুরা, বাংলাদেশের ড্রোন উড়ানোর জন্য আপনাকে একটা নীতিমালা দেওয়া হয়েছে, সেই নীতিমালাটি ফলো করলে চলবে। বাংলাদেশ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020। অর্থাৎ আপনি কোথায় ড্রোন উড়াতে পারবেন, কতটুকু উচ্চতায় উড়াতে পারবেন এবং আপনার বয়স কত হবে, কোথায় গেলে আপনি নিবন্ধন করতে পারবেন, কোন ওজনের ড্রোন আপনি ব্যবহার করতে পারবেন, কত ওজনের বাইরে গেলে আপনাকে নিবন্ধন করতে হবে, কত ওজনের নিচে থাকলে নিবন্ধনের প্রয়োজন নেই, এই সব কিছু এই নীতিমালায় দেওয়া আছে। ড্রোনকে ভাগ করা হয়েছে 4টি শ্রেণীতে। প্রথমটি যেটি ক শ্রেণী, একেবারেই বিনোদনের জন্য যে ড্রোনগুলো ব্যবহার করা হয়, বাচ্চারা খেলাধুলার জন্য যে ড্রোনগুলো ব্যবহার করে সেটি। খ শ্রেণীতে এসেছে শিক্ষা গবেষণা সহ আরও এই ধরনের যে কাজগুলো, ব্যক্তিগত টুকটাক কাজে যে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে খ শ্রেণীর ড্রোন। গ শ্রেণীতে রাখা হয়েছে পেশাদার কাজে যে ড্রোনগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ স্থির চিত্র তৈরি করা, চলচ্চিত্র তৈরির কাজ, অর্থাৎ এর বাইরে ব্লগিংয়ের কাজ যারা করেন, একদম পেশাদার কাজে যারা ব্যবহার করেন, সেই ড্রোনগুলোকে রাখা হয়েছে গ শ্রেণীতে। অর্থাৎ খ শ্রেণী এবং গ শ্রেণীর মধ্যে তফাৎটা হচ্ছে খ
পেশাদার এবং অপেশাদার, এই জায়গাটিতে সবথেকে বড় তফাৎ। আর ঘ শ্রেণীতে আছে রাষ্ট্রীয় বা সামরিক যে ড্রোনগুলো রয়েছে, যেগুলো আমাদের সামরিক বাহিনী কিংবা রাষ্ট্রীয় কোনো প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে, সেটি হচ্ছে ঘ শ্রেণীর ড্রোন। ড্রোন ওড়ানোর জন্য 3টি জোন ভাগ করে দেওয়া হয়েছে। একটি হচ্ছে গ্রিন জোন, একটি হচ্ছে ইয়েলো জোন এবং আরেকটি হচ্ছে রেড জোন। কোনো বিমানবন্দর এলাকা সেখান থেকে 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে আপনি 50 মিটার উচ্চতা পর্যন্ত ড্রোন উড়াতে পারবেন, এবং যদি 3 থেকে 5 কিলোমিটারের বাইরে হয়, অর্থাৎ 5 কিলোমিটারের পরে গিয়ে বিমানবন্দর এলাকা থেকে তার দূরত্বটি আপনি যেখানে উড়াতে চাচ্ছেন ড্রোনটি যদি 3 থেকে 5 কিলোমিটারের বাইরে হয়, তাহলে আপনি 100 মিটার পর্যন্ত উড়াতে পারবেন। কিন্তু সচরাচর আপনি বেশিরভাগ জায়গায় মানে 60 মিটারের বেশি না ওড়ানোই ভালো, কারণ বেবিচক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে নিবন্ধন করে, বিমানবন্দরের দূরত্বের সাথে ড্রোন যে উড়ানোর উচ্চতা সেটি নির্ধারণ করা থাকে। তবে বিমানবন্দরের একেবারে পাশে না উড়ানোই ভালো, যেটি রেড জোনের মধ্যে পড়ে। বিমানবন্দর এলাকা, সামরিক এলাকা, কিছু কিছু জায়গায় আপনি অনুমতি নিয়ে উড়াতে পারবেন, কিন্তু অবশ্যই অনুমতি নিতে হবে, এবং যে এলাকায় ভিআইপি মুভমেন্ট হবে কিংবা ভিআইপি জনসমাবেশ রয়েছে, সেই এলাকায় কিন্তু ড্রোন উড়ানো একেবারেই নিষেধ। এর বাইরে সংরক্ষিত এলাকা, জনবসতিপূর্ণ এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা, এই জায়গাগুলোতে ড্রোন উড়াতে হলে অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে, নাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে। এই যে নীতিমালা করা হয়েছে, ড্রোন উড্ডয়ন ও নিবন্ধন নীতিমালা 2020, সেখানে। আর রেড জোন একেবারেই বিপজ্জনক এলাকা, যেমন বিমানবন্দর এলাকা, সামরিক কোনো ঘাঁটি, একেবারেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো জায়গা, যে এলাকায় প্রবেশ নিষেধ, কিংবা দেশের কোনো সীমান্তবর্তী এলাকা যেখান থেকে আকাশসীমা লঙ্ঘনের একটি সম্ভাবনা থাকে, এই জায়গাগুলোতে ড্রোন উড়ানো কিন্তু একেবারেই নিষেধ। পরন্ত বিকেল একদম জালাল ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে মানে ফ্রেশ হলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, করে এখন আমরা একটু মাঠের দিকে আসছি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, মানে এত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সূর্যাস্ত হয়ে গিয়েছিল এবং আমরা আর আমাদের মন মতো ছবি নিতে পারিনি, কিন্তু তখন কিন্তু ড্রোন উড়িয়েছিলাম আমরা, একদমই মানে ক্ষীণ আলোয় কিছু ছবি নিয়েছিলাম, যদিও ছবিগুলো ভালো আসেনি। কিন্তু আমার যে ড্রোন উড়ানোর যে ইচ্ছা, কিংবা আমার যে ড্রোন উড়ানোর প্রথম হাতে খড়ি, প্রথম যে প্র্যাকটিস, সেটি খুব ভালোভাবে হয়েছিল জালাল ভাইয়ের বাড়িতে ওই মাঠের মধ্যে গিয়ে। ছবি কি পাচ্ছেন কিছু? খুবই মেজাজ খারাপ আমার, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এত সুন্দর ভিউ আমি মানে রেকর্ড করতে পারতেছি না, কোনো শর্ট নিতে পারতেছি না, একটা যন্ত্রণা না। এই দুঃখ নিয়ে জালাল ভাই আজকে ফিরে যাচ্ছে, তবে এটা তো নিজের গ্রাম ভাই, বোঝেন না কেন? আবার আসবেন, আবার করবেন। আর আমাদের টাঙ্গাইলের রাস্তার পাশে যখন আমরা ড্রোন উড়াচ্ছিলাম তখন আমাদের একটা বড় সমস্যা ছিল তার, অসংখ্য তারে ভরপুর, যে কারণে ড্রোনটা কন্ট্রোলের ক্ষেত্রে আমার সমস্যা হচ্ছিল এবং ভয় করছিলাম। জালাল ভাইয়ের বাড়িতে এসে যখন আমরা ফাঁকা মাঠে ড্রোনটা উড়ালাম, তখন কিন্তু সেই সমস্যাটা ছিল না, এবং আমরা নির্দিষ্ট উচ্চতায় উড়িয়ে খুব ভালো ভালো কিছু ছবি দিয়েছিলাম। সেই ছবিগুলো ভালো বলতে কালার ভালো আসেনি, যেহেতু সূর্য অস্ত হয়ে গিয়েছিল, সে কারণে কালার ভালো আসেনি, কিন্তু মোটামুটি একটা কন্ট্রোলের যে জায়গা সেটি কিন্তু চলে আসছিল।
যা কিছু শর্ত নিতে পারছেন না, ব্যাপার না। অন্ধকার হয়ে গেছে, বিদায় নিয়ে নিই। ব্যাপক একটা লোকেশন পেয়েছিলাম কিন্তু সেখানে কাজ করতে পারলাম না, কারণ লাইট নেই, অন্ধকার হয়ে গেছে। অন্য একদিন আসতে হবে আবার। বন্ধুরা, সাধারণত 5 কেজির বেশি ওজন যে ড্রোনগুলোর এবং যেগুলো 100 ফুটের উপরে উঠতে সক্ষম, সেই ড্রোনগুলোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যদি আপনার 5 কেজির কম ওজন হয় ড্রোনটির এবং আপনার ড্রোন 100 ফুটের উপরে উঠতে পারে না, তাহলে কিন্তু আপনি ড্রোন নিবন্ধন না করলেও পারেন। শুধুমাত্র যে নিষেধ করা জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো এড়িয়ে আপনাকে ড্রোনটি উড়াতে হবে। কিন্তু সেক্ষেত্রে কিছুটা ঝুঁকি থেকে যায়, কারণ আপনি কখন কোথায় কিভাবে কতটুকু উচ্চতায় ড্রোন উড়াচ্ছেন সেটা কিন্তু উড়ানোর সময় অনেকটাই ঠিক থাকে না। অনেক সময় এটি লঙ্ঘিত হয়, কিন্তু এটি যদি লঙ্ঘিত হয় আর আপনার ড্রোনটি যদি নিবন্ধন করা না থাকে, তাহলে কিন্তু স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা কিন্তু আপনার ড্রোনটি জব্দ করতে পারে, সেই সাথে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও কিন্তু নিতে পারে। সেজন্য নিবন্ধন করে নেওয়াটা সব থেকে ভালো, যদি আপনি কোনো পেশাদার কাজে আপনার ড্রোনটি ব্যবহার করার চিন্তা করে থাকেন। আর ড্রোন নিবন্ধনের জন্য আপনার যে যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে, আপনাকে অবশ্যই ড্রোন নিবন্ধন করতে হবে এবং সেখানে আপনার ড্রোনের যে যাবতীয় কাগজপত্র রয়েছে সেগুলো তো লাগবেই। সে সাথে সাথে ভেরিফিকেশনের যে কাগজপত্র রয়েছে সেগুলো লাগবে আপনার ড্রোন ক্রয়ের যে রসিদ সেটি লাগবে। ড্রোন নিবন্ধনের জন্য আপনার যে জাতীয় পরিচয়পত্রটি রয়েছে সেটি, আপনার পরিচয়পত্রের সাথে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, বিটিআরসি থেকে একটা প্রত্যয়নের কপি লাগবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র, এটি প্রয়োজন সাপেক্ষে, এটা সব ড্রোনের জন্য না। আরও অনেক নিয়ম রয়েছে, যেমন আপনার বয়স অবশ্যই 18-র বেশি হতে হবে, আপনাকে অবশ্যই এসএসসি পাস করে থাকতে হবে যদি আপনি ড্রোন ব্যবহার করতে চান। আগে আরও কঠোর অবস্থা ছিল, 2014 সালের পর থেকেই মূলত ড্রোন উড়ানোর ক্ষেত্রে যে শিথিলতা কিংবা যে কঠোরতা ছিল আগে, সেগুলোকে কিছুটা ধাপে ধাপে শিথিল করা হয়েছে। আর এই মুহূর্তে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো ড্রোন বিক্রি করে কিংবা যারা ড্রোন বাংলাদেশে সাপ্লাই দেয়, সেই প্রতিষ্ঠানগুলো তথ্য অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে 30,000-এর বেশি ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোন উড়ানোর অভিজ্ঞতা নেওয়ার সময় যে নিয়মকানুনগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম এবং আমার পার্সোনালি যে উড়ানোর অভিজ্ঞতা সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে বন্ধুরা, নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সালাম, আদাব, বাই।